সিনেমার শুরুতে আমরা সমীর নামের একটি ছেলেকে মধু নামের একটি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে দেখি। কথা বলার সময় সমীর মধুকে বলে, তোমার জীবনে কি ঘটেছে আমাকে জানাও, কিন্তু মধু কোনো উত্তর দেয় না। কথা বলার এক পর্যায়ে সমীর তাকে বারবার অনুরোধ করতে থাকে, মধু এটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মধু সমীরের চোখের সামনেই নিজের জীবন শেষ করে দেয়। এই মর্মান্তিক দৃশ্যটি এইখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমাদের বিক্রান্ত নামের একটি ছেলেকে দেখানো হয়, যে তখন আইপিএস পুলিশ অফিসার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। প্রশিক্ষণের সময় বিক্রান্তের শুটিংয়ের দক্ষতা দেখে তার সিনিয়র তাকে বলে, তোমার প্রশিক্ষণ শেষ হলে তুমি একজন সেরা এনকাউন্টার স্পেশালিস্ট হবে, কারণ আজকাল ভালো এনকাউন্টার স্পেশালিস্ট অফিসার পাওয়া অনেক কঠিন। কিন্তু বিক্রান্ত তার সিনিয়রকে জানায় যে তার মতে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হলো মানুষের মস্তিষ্ক। মানুষ যদি মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে অস্ত্রের আর কোনো প্রয়োজন হবে না। তাই সে এনকাউন্টার স্পেশালিস্ট হতে চায় না, বরং তার মস্তিষ্ককেই একটি অস্ত্রের মতো ব্যবহার করতে চায়। এরপর ফাইনাল সিলেকশনের দিন সকল নতুন পুলিশদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, তাদেরকে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানানো হয়। আর ওই সময় বিক্রান্ত সিদ্ধান্ত নেয় যে সে একজন সৎ পুলিশ অফিসার হবে। একজন পুলিশ অফিসার তাদের উদ্দেশ্যে বলে, আপনারা এখন অনেক বড় দায়িত্ব নিতে চলেছেন, আর এই দায়িত্ব পালন করার জন্য আপনাদের প্রথমে শিখতে হবে। এরপর থেকে বিক্রান্ত বাস্তব ক্রাইমগুলোই সমাধান করতে শুরু করে। বিক্রান্ত যেমন সাহসী ছিল, ঠিক ততটাই ভালো মনের একজন মানুষ ছিল। সে সবসময় ন্যায়ের পথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে তার দায়িত্বগুলো ঠিকমতোই পালন করতে শুরু করে। যখনই কোনো মর্মান্তিক খবর দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার বাঘের মতো চাহনি দেখেই বোঝা যায় সে অন্যায়ের বিরুদ্ধে একটি দেয়াল হয়ে দাঁড়াবে। কয়েক সপ্তাহ প্রশিক্ষণ শেষ হলে বিক্রান্ত তার ডিউটিতে জয়েন করে। একদিন যখন সে ট্রাফিক কনস্টেবলের সঙ্গে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, তখন একটি মেয়ে বিক্রান্তের কাছে এসে ব্রেক করে। এইটা দেখে বিক্রান্ত তার কাছে গিয়ে বলে, আপনি স্টপ লাইন পার করেছেন। গাড়িতে বসা মেয়েটির নাম আরতি। সে বলে, স্যার আপনার ভুল হচ্ছে, রেড লাইট জ্বলার আগে অরেঞ্জ লাইট জ্বলার কথা, কিন্তু আপনাদের সিগন্যাল অরেঞ্জ লাইট দেখায়নি, সরাসরি গ্রিন লাইট দেখিয়েছে, তাই আমাকে হঠাৎ ব্রেক করতে হয়েছে। বিক্রান্ত ট্রাফিক পুলিশ অফিসারকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে জানায়, হ্যাঁ স্যার, লাইট কাজ করছে না, আমি টেকনিশিয়ানকে কল করেছি, একটু পরেই চলে আসবে। বিক্রান্ত বুঝতে পারে এটা তাদের সমস্যা, তাই সে আরতিকে সরি বলে আর বলে, এটা টেকনিক্যাল প্রবলেম, আপনি যেতে পারেন। আরতি চলে গেলে ট্রাফিক পুলিশ বিক্রান্তকে বলে, স্যার দেখেছেন মেয়েটি অনেক রাগী। বিক্রান্ত বলে, না, সে রাগী নয়, বরং তার কাছে তথ্য ছিল। মেয়েটি জানে সিগন্যাল কিভাবে কাজ করে। দ্বিতীয়ত তার ধৈর্য ছিল, যা দিয়ে সে কথাটি বুঝিয়ে বলেছে। সে চাইলে সিগন্যাল নষ্ট হওয়ার জন্য আমাদেরকে দোষারোপ করতে পারত, কিন্তু তার কাজ ছিল সেখান থেকে চলে যাওয়া, তাই সে খুব চালাকির সঙ্গে পরিস্থিতি সামলে নিয়ে চলে গেছে। পরের দৃশ্যে আমাদের গিরি নামের একজন সিনিয়র পুলিশ অফিসারকে দেখানো হয়, যার কাছে বাস্তব প্রশিক্ষণের জন্য বিক্রান্তকে পাঠানো হয়েছে। যদিও এই প্রশিক্ষণের পর বিক্রান্তের পদ গিরির ওপরেই হবে, তাও আপাতত বিক্রান্তকে গিরির অধীনেই কাজ করতে হবে। তাই গিরি বিক্রান্তকে বলে, স্যার আপনি খুব ভাগ্যবান যে আপনি আমার সাথে কাজ করবেন। আমি আমার লোকদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করি। কিন্তু বিক্রান্ত সরাসরি বর্তমানে চলমান মামলাগুলোর ব্যাপারে জানতে চায়। গিরি সরাসরি কাজের কথা বলতে শুরু করে। সে বলে, আপাতত আমরা একটি খুব গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করছি। আপনি নিশ্চয়ই সেই গণডাকাতির মামলাগুলো সম্পর্কে শুনেছেন, যেখানে চোরেরা একটি বাড়িকে লক্ষ্য করে সেই বাড়িতে ঢোকে আর সেই বাড়ির সবাইকে মেরে শুধুমাত্র সোনা গয়না চুরি করে। কাল রাতে এই ধরনের একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এরপর গিরি বিক্রান্তকে সেই ক্রাইম সিনে নিয়ে যায়। বিক্রান্ত তার নিজের পদ্ধতিতে মামলার তদন্ত শুরু করে এবং তার দিক থেকে প্রমাণগুলো খোঁজার চেষ্টা করে। এরই মধ্যে মিডিয়া কর্মীরা গিরির কাছে এসে অনেকগুলো প্রশ্ন করে, কিন্তু সে মিডিয়া কর্মীদেরকে সঠিক উত্তর দিতে পারে না। শুধু বলে, পুলিশ তার কাজ করছে, যা সামনে আসবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সময় বিক্রান্ত অপরাধের জায়গায় একটা সিগারেট আর একটি সাইকেল টায়ারের স্পোক পায়। এটা দেখে গিরি তাকে বলে, স্যার এগুলো দিয়ে কি করবেন? আপনি নতুন মানুষ, এখনই বুঝবেন না। এইটা শুনে বিক্রান্ত বলে, অপরাধের জায়গায় যা কিছু পাওয়া যায় তার সবই প্রমাণ, তাই এইগুলো পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দিন। ফরেন্সিকের লোকেরা বলবে এটা প্রমাণ নাকি অন্য কিছু। তারপর গিরি বলে, আরে স্যার আপনি যে এখনো নতুন, এই মামলায় বেশি চাপ নেবেন না, কারণ সন্ধ্যায় আমাদের একটা অফিসিয়াল অনুষ্ঠানে যেতে হবে, যেখানে আমাদেরকে ভিআইপিদেরকে নিরাপত্তা দিতে হবে। সেই রাতে বিক্রান্ত এবং অনেক পুলিশ সেই অনুষ্ঠানে ভিআইপিদের সুরক্ষার জন্য উপস্থিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একজন অনেক বড় বিজনেসম্যান এসেছিল, যাকে বিক্রান্ত রিসিভ করতে যায়। সেই অনুষ্ঠানে আরতি সহ আরো অনেকগুলো মেয়ে নৃত্য পরিবেশন করে। বিক্রান্ত আরতির নাচ দেখে মুগ্ধ হয়ে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচের ভিডিও করতে শুরু করে, আর নাচতে নাচতে হঠাৎ আরতির সোনার নেকলেস নিচে পড়ে যায়। আরতি নাচের তালে থাকায় তা বুঝতে পারে না, আর নৃত্য পরিবেশন করার শেষে তারা সেখান থেকে চলে যায়। তাই বিক্রান্ত সে হারটি খুঁজে নিয়ে আরতিকে দেয় এবং আরতির নাচের অনেক প্রশংসা করে। আরতি বিক্রান্তকে ধন্যবাদ জানিয়ে তার বাবার সঙ্গে চলে যায়। এরপর যখন বিক্রান্ত সেখান থেকে বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ করে সেই মধু নামের মেয়েটির সঙ্গে তার ধাক্কা লাগে।
যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছি আত্মহত্যা করতে। এরপর দৃশ্যটি আবার অতীতে ফিরে যায়, অর্থাৎ সেই মুহূর্তে যখন মধু আত্মহত্যা করেছিল। এইখানে আমরা দেখি যে সমীর মধুকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি মধুর বাড়ির দিকে দৌড়াতে থাকে। সে মধুকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শেষ পর্যন্ত মধু তার কথা শোনে না, সে আত্মহত্যা করেই ফেলে। ভিডিও কলে সমীর সবই দেখতে পাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। নিজের চোখের সামনে তার প্রিয়তমাকে হারিয়ে সমীর মাটিতে লুটিয়ে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মধু কেন আত্মহত্যা করল? সেটা আমরা জানবো আরো পরে। দৃশ্যটি আবার বিক্রান্তের কাছে আসে, যাকে প্রভিশন পিরিয়ড শেষ হওয়ার পর গান প্রদান করা হয় এবং তাকে হায়দ্রাবাদে পোস্টিং দেওয়া হয়। বিক্রান্তের মা এটা দেখে অনেক খুশি হন। তিনি বিক্রান্তকে বলেন, অবশেষে তুমি তা করে দেখালে যা এতদিন তোমার স্বপ্ন ছিল। বিক্রান্ত তার মাকে বলে, সব তো তোমার জন্যই মা। বিক্রান্তের মা বলে, চলো আমরা এই খুশিটা সেলিব্রেট করি। এরপর একটি আবেগঘন মুহূর্ত দেখানো হয় মা ছেলের। খাওয়া দাওয়ার পর বিক্রান্তের মা বলে, চাকরি তো পেয়ে গেলে, এবার আমাকে একটা বৌমা এনে দাও, আমার সাথে ওর দেখা করাবে না? বিক্রান্ত অবাক হয়ে বলে, আমি আবার কার সাথে তোমাকে দেখা করাবো? বিক্রান্তের মা বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি জানি তুমি একটা মেয়েকে পছন্দ করো, আর ভুলে যেও না আমি কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞ। বিক্রান্তের বাবা এই পৃথিবীতে নেই। বিক্রান্ত তার মাকে বলে, আমি মেয়েটিকে মা একবারই দেখেছি। এটা বলে বিক্রান্ত অনেক লজ্জা পায়। বিক্রান্তের মা তখন বিক্রান্তকে বলে, লজ্জা পেলে তোমাকে আরো স্মার্ট লাগে। পরের দিন আমরা দেখতে পাই বিক্রান্ত সে অফিসার গিরির বস হিসাবে জয়েন করে। গতকাল পর্যন্ত বিক্রান্ত এই গিরির অধীনে কাজ করত, কিন্তু আজ গিরি তার অধীনে কাজ করবে। বিক্রান্ত পুলিশ স্টেশনে এসে তার বন্দুক লকারে রেখে দেয়। এইটা দেখে গিরি তাকে এর কারণ জিজ্ঞেস করে। তখন বিক্রান্ত তাকে বলে, এখন আমার বন্দুক ব্যবহারের প্রয়োজন নেই, কিন্তু আপাতত আমাকে বলো যে সেই ডাকাতির মামলাটি কতটুকু এগিয়েছে। গিরি তখন বলে, স্যার আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো পোক্ত প্রমাণ পাইনি। বিক্রান্ত বলে, সব প্রমাণ অপ্রয়োজনীয় ভেবে ছেড়ে দিলে কিভাবে হবে? চলো আমরা এই মামলায় তদন্ত করব। তুমি আশেপাশে যে যেই লোকের পুরনো অপরাধের রেকর্ড আছে তাদের সবাইকে কালকে থানায় ধরে নিয়ে আসবে। গিরি বলে, স্যার তাহলে সম্প্রতি নির্বাচিত এমএলএকেও এখানে রাখতে হবে, কারণ তারও আগের অপরাধের রেকর্ড আছে। এটা শুনে বিক্রান্ত বলে, তো কি হয়েছে, তাকেও ডাকো, আইন সবার জন্য সমান। যাই হোক, এর পরের দিন সেই এমএলএ তার লোকদের সঙ্গে পুলিশ স্টেশনে আসে এবং গিরিকে বলে, কই তোদের এসিপি কে? কল কর, তাড়াতাড়ি তাকে থানায় আসতে বল। গিরির সঙ্গে সঙ্গে ফোন করে বিক্রান্তকে থানায় আসতে বলে। এদিকে থানায় বিক্রান্তের জন্য অপেক্ষা করতে থাকে মিনিস্টারের পোষা গুন্ডারা। বিক্রান্ত থানায় আসলে তারা বিক্রান্তের ওপর হামলা করে বসে, আর এইখানে আমরা বিক্রান্তের অসাধারণ ফাইটিং স্কিল দেখতে পাই। একে একে সবাইকে সে মারতে থাকে, যা দেখি মিনিস্টার চুপ হয়ে যায়। বিক্রান্ত পুলিশ স্টেশনের ভেতরে ঢোকার পর মিনিস্টারকে বলে, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, জনগণ আপনাকে ভোট দিয়ে মিনিস্টার বানিয়েছে। আমি আপনাকে থানায় ডেকেছি জিজ্ঞাসাবাদ করার জন্য, আর তাই যদি আপনি কোঅপারেট করেন তাহলে আমি আপনার সাথে কোঅপারেট করব। আমরা জাস্ট প্রোটোকল অনুসরণ করছি, তাই ভালো হবে যদি আপনি আপনার লোকদের সীমা মেনে চলতে বলেন। এরপর বিক্রান্ত বাড়িতে ফিরে যায়। সেখানে তার মা সমীর নামের একটা ছেলেকে ফোনের মাধ্যমে কাউন্সেলিং দিচ্ছিল। তিনি সমীরকে বোঝান, যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই, কাল আমার সাথে দেখা করো। কথা বলা শেষ হলে বিক্রান্তের মা বিক্রান্তকে সমীরের কেস সম্পর্কে জানায় যে সমীর এবং মধু প্রেমিক প্রেমিকা ছিল। সমীর পেশায় একজন ইথিক্যাল হ্যাকার, আর সমীর মধুকে একটি লিঙ্ক পাঠিয়ে তার ফোন হ্যাক করে এবং সমীর জানতে পারে মধুকে কেউ অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে। সমীর মধুকে এই মেসেজগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মধু কোনো উত্তর দেয় না। এইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় আর মধু রেগে গিয়ে আত্মহত্যা করে। এই কারণে সমীর নিজেকেই দায়ী মনে করে। সে মনে করে যে ওর কারণে মধু আত্মহত্যা করেছে। এই হতাশার কারণে সে কোনো কাজও করতে পারছে না। তিনি বিক্রান্তকে আরও বলেন যে সমীর আমাকে একদিন বলেছিল যে মধুর মৃত্যুর জন্য আমি একা দায়ী নই, বরং এর পেছনে অন্য কেউ জড়িত আছে, কিন্তু সেটা কে সেটা সমীর জানে না, কারণ শুধুমাত্র মেসেজের জন্য মধু তো আত্মহত্যা করবে না। এইটা শুনে বিক্রান্ত তার মাকে বলে, কাল ওকে ডেকো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। পরের দিন বিক্রান্তের মা সমীরকে তার ক্লিনিকে ডাকেন এবং তার পরিচয় বিক্রান্তের সাথে করিয়ে দেন। এরপর বিক্রান্ত সমীরকে বোঝায়, দেখো ভাই, যা হয়েছে তা তো আমরা বদলাতে পারি না, কিন্তু ভবিষ্যৎ আসতে চলেছে আর আমরা অবশ্যই তা বদলাতে পারি। তুমি একজন ইথিক্যাল হ্যাকার, তাই তোমার ভবিষ্যৎ ভালো এবং এখন তোমার কাউন্সেলিং নয় বরং কাজের দরকার। তুমি চাইলে আমার টিমে যোগ দিতে পারো, কাজে ব্যস্ত থাকলে হতাশা দূর হবে। সমীর তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বিক্রান্ত সমীরকে তার পুলিশ স্টেশনে নিয়ে এসে তাকে তার দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সমীর সেখানে আসায় গিরি বলে, তুমি আমাদের কি বা সাহায্য করতে পারবে? সমীর সঙ্গে সঙ্গে তার হ্যাকিং দক্ষতা দিয়ে গিরির সমস্ত গোপন খবর বলতে শুরু করে। কিছুক্ষণ আগে আপনি একটি শো দেখেছেন এবং আপনি গত 5 মিনিটে কি কি সার্চ করেছেন আর আপনি কখন কাকে কি কি মেসেজ করেছেন সবকিছুই আমি জানি। গিরি বলে, বুঝতে পারছি ভাই, তুমি অনেক বড় হ্যাকার, আর কিছু বলো না। এইটা দেখে বিক্রান্ত মুগ্ধ হয়ে যায় এবং তারপর সে সমীরকে কিছু অপরাধীদের নাম বলে এবং তাদের ফোন নাম্বার এবং অবস্থান ট্র্যাক করতে বলে। এরপর সমীর তার কাজে লেগে যায় এবং তারপর সে যা যা দেখতে পায় তার সবকিছুই সে সঙ্গে সঙ্গে বিক্রান্তকে আপডেট করতে থাকে।
যেমন কোন অপরাধী কোথায় ছিল, সে কার সঙ্গে দেখা করেছে এবং দুইজনের মধ্যে কি কি লেনদেন হয়েছে ইত্যাদি। যাই হোক, এদিকে বিক্রান্ত বিদ্যা নামের একটি মেয়ের সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে যায় এবং আমরা জানতে পারি যে বিদ্যা সম্প্রতি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে, যার কারণে বিক্রান্ত তাকে একটি সুন্দর পুতুল উপহার দেয়। আসলে বিদ্যা বিক্রান্তকে অনেক আগে থেকেই পছন্দ করত এবং সে বিক্রান্তকে প্রপোজও করেছিল, কিন্তু বিক্রান্ত বিদ্যাকে সবসময় একজন বন্ধু হিসাবে মনে করে। এরপর আমরা দেখি যে বিদ্যার হবু হাজব্যান্ড সেখানে চলে আসে। বিদ্যা বিক্রান্তকে তার হবু হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে বিক্রান্তের কাছে খবর আসে যে কোনো এক জায়গায় একটি লোকের লাশ পাওয়া গেছে। এটা শুনে তো বিক্রান্ত সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মিডিয়া কর্মীরা বলে যে এই লোকটিকে এমএলএ মেরেছে, কারণ এমএলএর সঙ্গে লোকটির আগে থেকেই শত্রুতা ছিল। যাই হোক, বিক্রান্ত ক্রাইম সিনে যায় এবং তদন্ত শুরু করে। গিরি বিক্রান্তকে বলে খুনি সকালের দিকে অনেক গুলি চালিয়ে হত্যা করেছে। বিক্রান্ত গিরিকে প্রশ্ন করে সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে? উত্তর আসে না, কেউ আগে থেকেই সব প্রমাণ গায়েব করে দিয়েছে। বিক্রান্ত ভেতরে গিয়ে মনোযোগ দিয়ে ক্রাইম সিন তদন্ত করে। সবকিছু ভালোভাবে দেখার পর গিরিকে বলে তুমি কি বুঝতে পেরেছো এখানে কি ঘটেছে? গিরি বলে হ্যাঁ স্যার, এমএলএ এবং এই লোকগুলির গোলাগুলিতে এই লোকটি মারা গেছে। এইটা শোনার পর বিক্রান্ত গিরিকে কিছু বলে না, কিন্তু বিক্রান্তের মনে হয় যে এমএলএ আসলে এই খুনটা করেনি, এইখানে অন্য কোনো ঘটনা আছে। বিক্রান্ত যখন বাইরে যায়, মিডিয়া কর্মীরা তাকে প্রশ্ন করে আপনার কি মনে হয় লোকটিকে এমএলএ খুন করেছে? আর যদি করেই থাকে তাহলে এখনও তাকে ধরা হয়নি কেন? বিক্রান্ত মিডিয়া কর্মীদেরকে অবাক করা একটা নিউজ দেয়। সে বলে এমএলএ এই লোকটিকে হত্যা করেনি, মারা যাওয়া ব্যক্তিটির সাথে এমএলএর কোনোই সম্পর্ক নেই। যদিও এমএলএ লোকটির সাথে শত্রুতা ছিল, কিন্তু আমি ক্রাইম সিন তদন্ত করেছি, তিনি হত্যা করেননি। মিডিয়া কর্মীরা বলে আপনি কিভাবে এতটা নিশ্চিত হয়ে বলতে পারছেন যে মিনস্টার খুনটা করেনি? বিক্রান্ত তাদের বলে খুব শীঘ্রই সেটা আপনারাও জানতে পারবেন। এইটা বলে বিক্রান্ত পুলিশ স্টেশনে চলে যায়। বিক্রান্ত পুলিশ স্টেশনে এসে তার দলকে একত্রিত করে এবং মামলার বিস্তারিত বলতে শুরু করে। সে বলে আমি সমীরকে এমএলএ-কে ট্র্যাক করতে বলেছিলাম। সমীর আমাকে এমএলএর সকল আপডেট দিত এবং এমএলএ ওই বিল্ডিং এর পাশের রাস্তা দিয়ে হসপিটালে গিয়েছে। বিক্রান্ত তাদেরকে আরও বলে যে এটা সেই ডাকাত দলের কাজ, কারণ আমি সব ক্রাইম সিনে সাইকেলের চাকার স্পোক পেয়েছি। ডাকাতেরা এই স্পোক দিয়েই অনেক দ্রুত এবং শক্তিশালী একটি হাতিয়ার বানিয়ে ফেলে। এটা দিয়ে কোনো শব্দ হয় না, কিন্তু ভিকটিম দ্রুত মারা যায়। তখন একজন প্রশ্ন করে স্যার, একটা সাধারণ সাইকেলের স্পোকের আঘাতে কি মানুষ মারা যেতে পারে? বিক্রান্ত বলে তারা এই স্পোকে এক ধরনের বিষ মাখিয়ে নেয়, যার কারণে ভিকটিমের শরীরে সেই বিষ যাওয়ার সাথে সাথে সে কোনো শব্দ না করে মারা যায়। আর এটা এক ধরনের বিশেষ বিষ যেটা সাধারণত জঙ্গলে পশু শিকার করতে ব্যবহার করা হয়। বিক্রান্ত আরও জানায় যে ফরেন্সিক টিম আমাকে জানিয়েছে এই বিষ খোলা বাজারে পাওয়া যায় না, বরং এটা জঙ্গলেই পাওয়া যায় এবং তাও একটা বিশেষ গাছের রস থেকে তৈরি করা হয়। এরপর বিক্রান্ত ব্যাখ্যা করে আমি একটি ক্রাইম সিনে বিড়ির ফিল্টার পেয়েছি। এই ধরনের বিড়ি শুধু উড়িষ্যাতেই পাওয়া যায়, এই কারণে আমার মনে হয় ডাকাতেরা উড়িষ্যার লোক। এরপর বিক্রান্ত একটি প্যাটার্ন ব্যাখ্যা করে এই ডাকাতিগুলো প্রতি মাসের একটা বিশেষ তারিখে হচ্ছে, অর্থাৎ এই ডাকাতিগুলো অমাবস্যার রাতে হচ্ছে। তারা শুধুমাত্র স্বর্ণের জিনিসপত্র চুরি করে, কারণ ক্রাইম সিনে আমি টাকা দেখেছি যা তারা ছোঁয়নি, কিন্তু স্বর্ণ তারা নিয়ে গিয়েছিল। সব শুনে গিরি বলে স্যার, সম্প্রতি যে লোক মারা গেছে তার বাড়িতে তো কোনো ডাকাতি হয়নি। তখন বিক্রান্ত বলে হ্যাঁ, মারা যাওয়া লোকটি একজন রাজনীতিবিদ, তাই তার কাছে বন্দুক ছিল। যখন ডাকাতেরা লোকটির উপর হামলা করে তখন লোকটি তাদের উপর গুলি চালায়, তাই ডাকাতেরা রেগে গিয়ে তাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। সামনের অমাবস্যায় আমরা ডাকাতদেরকে ধরে ফেলব। তখন গিরি বলে কিভাবে ধরবেন? বিক্রান্ত বলে আমি ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি চোরেরা চুরি করা স্বর্ণগুলো একেবারে নিয়ে যেতে পারেনি, কোথাও না কোথাও তারা লুকিয়ে রেখেছে। আমাদের ওই স্বর্ণগুলো উদ্ধার করতে হবে, আর তাহলেই আমরা ডাকাতগুলোকেও ধরতে পারবো। এরপর গিরি কিছু লোককে বলে তোমরা শহরের সব চোরদেরকে ধরে নিয়ে আসো। পরের দিন শহরের ছোটখাটো অনেক চোরকে ধরে নিয়ে আসা হয় বিক্রান্তের সামনে। বিক্রান্ত চোরদেরকে বলে তোরা যদি নিজেদের এখান থেকে মুক্ত করতে চাস তাহলে আমাকে বল সেই ডাকাতেরা কার কাছে স্বর্ণ বিক্রি করে। তখন একজন ভয়ে বলে হ্যাঁ, এই শহরে একজনই স্বর্ণের বড় ডিলার আছে যার নাম কোরেশি। বিক্রান্ত সঙ্গে সঙ্গে কোরেশির বাড়িতে গেলে কোরেশি ভয় পেয়ে সব স্বর্ণ বিক্রান্তের সামনে রেখে দেয় আর বলে স্যার, আমি এই স্বর্ণগুলো ওদের কাছ থেকে কিনিনি, ওরা এগুলো জাস্ট আমার কাছে রেখে গিয়েছে। ওরা এই স্বর্ণগুলো অন্য কারো কাছে ধীরে ধীরে বিক্রি করবে, আর সব স্বর্ণ বিক্রি হওয়ার পর আমাকে কিছু পার্সেন্টেজ দিবে। সেই টাকার লোভেই আমি জাস্ট এগুলো রেখেছি। বিক্রান্ত তাকে জিজ্ঞেস করে তুই তাদের চেহারা দেখিসনি? কোরেশি বলে না স্যার, ওরা সবসময় মাস্ক ব্যবহার করে। এরপর পুলিশ সব স্বর্ণগুলো বাজেয়াপ্ত করে এবং ধীরে ধীরে স্বর্ণ চুরি যাওয়া ব্যক্তিদেরকে ফেরত দেয়। সব জিনিসপত্র দেওয়া যায়, কিন্তু একটি নেকলেসের কোনো মালিক কিংবা দাবিদার পাওয়া যায় না। তারপর গিরি বিক্রান্তের কাছে এসে বলে যে স্যার, সব গয়নাগুলো আমরা অন্যদেরকে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এই নেকলেসটা কেউ নিতে আসেনি। বিক্রান্ত সেই নেকলেসটি মনোযোগ দিয়ে দেখে আর অবাক হয়ে যায়, কারণ এই নেকলেস বিক্রান্ত আরতির গলায় দেখেছিল, কিন্তু এই নেকলেসটি কেউই নিতে আসেনি।
বিক্রান্ত তখন গিরিকে সঙ্গে নিয়ে আরতির বাড়িতে গিয়ে তার বাবা রামকৃষ্ণের কাছে এই গয়নাটি সম্পর্কে জিজ্ঞেস করে। এই গয়নাটি কি আপনার মেয়ের? রামকৃষ্ণ বলে, না, এটা আমাদের গয়না না। বিক্রান্ত বলে, এই নেকলেস আমি আরতিকে পরে থাকতে দেখেছি। রাম বলে, এটা আমার মেয়ের না, আপনি যেতে পারেন। তখন বিক্রান্ত তাদেরকে নেকলেসটি দেখাতে বলে। তখন আরতি সেখানে এসে বলে, ওই নেকলেস আমার কাছে নেই, আমি ওটা আমার কাজিনকে দিয়েছি। বিক্রান্ত তাদের কথা শুনে বুঝতে পারে যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। সে তাদেরকে বলে, আপনারা আমাকে সব খুলে বলতে পারেন যদি কোনো সমস্যা হয়েই থাকে। কিন্তু রাম কিছুই বলে না। বিক্রান্ত যাওয়ার আগে বলে, আপনারা আমাকে না বললেও আমি কিন্তু জানতে পারবো, হয়তো একটু সময় লাগবে। এরপর বিক্রান্ত অফিসে গিয়ে অনুষ্ঠানের ভিডিও জুম করে দেখাতে বলে। গিরি বলে, নেকলেসটি একদম সেম, জাস্ট আমাদের হাতে যেটা আছে এর একটু ড্যামেজ। বিক্রান্ত ভিডিওটি কন্টিনিউ করতে বলে, আর দেখা যায় আরতির নাচের সময় হাড়টি মাটিতে পড়ে যায়, কিন্তু আরতি নাচের তালে থাকায় হাড়টি লক্ষ্য করে না, তার পায়ের আঘাতেই হাড়টি ড্যামেজ হয়েছে। এইবার নিশ্চিত হয় বিক্রান্ত যে আরতি আর তার বাবা কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কেন সেইটা জানার জন্য রাতে বিক্রান্ত আবারও আরতিদের বাড়িতে যায়। গেটের সামনে রাম একটি ছাতা হাতে দাঁড়িয়ে কান্নারত চোখে বিক্রান্তের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছে তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে। ভিতরে গিয়ে বিক্রান্ত রামকে বলে, কি ঘটেছে আমাকে খুলে বলুন। তখন রাম বলতে শুরু করে, আমি পিআর ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতাম। আমার স্ত্রীর নাম লতা, সে একজন ক্লাসিক্যাল ডান্সার, আর আমার মেয়ে আরতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দৃশ্যটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আরতির বাবা আরতিকে বলে, আজকে আমরা অনেক ঘুরবো, বাইরে যাব। এতে আরতি অনেক খুশি হয়। আরতির বাবা তাদেরকে একটা জায়গাতে নিয়ে যায়, আর সেইখানে রাম তার স্ত্রীকে সারপ্রাইজ করে। আসলে লতার একটি ডান্স স্কুল বানানোর অনেক শখ ছিল, কিন্তু সংসার সামলাতে গিয়ে তার এই স্বপ্নকে মাটি চাপা দিতে হয়। কিন্তু আজ যখন তার হাজবেন্ড তার স্বপ্নকে ফিরিয়ে দেয়, সে অসম্ভব খুশি হয়, আর সে ডান্স স্কুল উদ্বোধন করে। এরপর একদিন রাম আরতিকে একটি ছেলের ছবি দেখিয়ে বলে, দেখো তো ছেলেটিকে পছন্দ হয় কিনা। উত্তরে আরতি বলে, বাবা আমি এখন বিয়ে করতে চাই না। তখন আরতির বাবা বলে, তুমি কি কাউকে পছন্দ করো? আরতি বলে, না বাবা, আমি তখনই বিয়ে করব যখন কোনো ছেলে তোমার মতো হবে। তুমি আমার মায়ের কত যত্ন নাও, আর তোমার মতো একটা ভালো মনের মানুষ যদি আমি পাই তাহলেই আমি বিয়ে করব। আরতির মা বলে, তাহলে তো পাওয়া অনেক কঠিন। এইখানে আমরা মা মেয়ের খুনসুটি দেখতে পাই। আরতির বাবা তাকে সেই হারটি গিফট করে, যা দেখে আরতি অনেক খুশি হয়। আর এভাবেই তাদের ছোটখাটো হাসি খুশি পরিবারটির দিন কাটতে থাকে। একদিন রাতে রাম অফিস থেকে দেরি করে বাড়িতে ফেরে, তাই লতা তাকে অনেক বকাঝকি করে যে কেন সে দেরি করেছে। আরতি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, কিন্তু খেতে বসেনি তার কারণে। একটি অনলাইন মিটিং তাকেও অ্যাটেন্ড করতে হবে। আরতি একটু খেয়ে মিটিং অ্যাটেন্ড করতে তার রুমে চলে যায়। আরতির বস তাকে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। আরতি হেডফোন কানে দিয়ে মনোযোগ দিয়ে সব শুনতে থাকে। আর এদিকে লতা খাওয়া শেষ করে থালা বাসন ধুচ্ছিল। ঠিক সেই সময় কেউ কলিং বেল বাজায়। রাম দরজা খুলতেই ডাকাতদের একটি গ্যাং তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা রামের হাত পা মুখ সব চেপে ধরে। শব্দ পেয়ে লতা সেদিকে আসলে ডাকাতরা তার মাথায় আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ডাকাতেরা রামের সারাটা বাড়ি তন্ন তন্ন করে সোনা খুঁজতে থাকে। এদিকে আরতি মিটিং চলাকালে হেঁচকিয়ে ওঠায় সে পানি খাওয়ার জন্য নিচে যায়, কারণ তার বোতলের পানি শেষ হয়ে গিয়েছিল। আর নিচে গিয়েই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আরতি দেখে ডাকাতেরা তার বাবার হাত পা মুখ সব বেঁধে ফেলেছে, আর তার মা মাটিতে পড়ে আছে। আরতি দৌড়ে তার বাবাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু ডাকাতেরা আরতিকে ধরে নিয়ে চলে যায় সোফার আড়ালে। এরপর সেই নরপিশাচেরা এক এক করে আরতিকে রেপ করতে থাকে। আরতির বাবার চোখের সামনে ঘটে এই সব কিছু, কিন্তু সে কিছুই করতে পারে না। সিন বর্তমানে ফিরে আসে। রাম বিক্রান্তকে বলে যে সেই রাতের ঘটনার পর আমার পরিবারের জীবন নষ্ট হয়ে যায়। আরতির এই অবস্থা লতা কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। এক নিমিষে আমার সাজানো সংসারটা শেষ হয়ে যায়। এরপর আমি আমার চাকরি ছেড়ে দেই। আমি কাউকে এই ঘটনা বলতে পারিনি। আর আপনারা যখন আমাকে হারের কথা বললেন, আমি অস্বীকার করি, কারণ আমি চাই এই ঘটনা কেউ জানুক। পরের দিন বিক্রান্ত তার মাকে নিয়ে আরতির বাড়িতে আসে। বিক্রান্তের মা আরতিকে কাউন্সেলিং দিয়ে তাকে শক্ত হতে বলে। বিক্রান্তের মা তাকে বলে, সেই রাতে তোমার সাথে কি ঘটেছে? আরতি বলে, সে লোকগুলো মুখোশ পরেছিল। আমি পানি নিতে নিচে আসি, তখন ডাকাতেরা আমাকে ধরে সোফার আড়ালে নিয়ে যায়, আর একের পর এক তারা আমার ওপর নির্যাতন করতে থাকে। আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করি আমাকে ছেড়ে দিতে, কিন্তু নরপিশাচরা আমার ভিডিও করে নেয়, আর আমার উপর নির্যাতন করতে থাকলে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এই কথাগুলো শুনে বিক্রান্তের ভিতরে আগুন জ্বলতে থাকে, কারণ বিক্রান্ত আরতিকে পছন্দ করত। বিক্রান্ত আরতিকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মানুষগুলোর মুখ দেখলে চিনতে পারবে? আরতি বলে, না, আমার সেন্স ফিরলে অবশ্য আমি একজনকে যেতে দেখি। আমি আমার বোতলটা তার দিকে ছুঁড়ে মারি, ফলে সেটা গিয়ে তার ডান চোখের পাশে লাগে।
এতে সে অনেক রেগে গিয়ে আমার পেটের জোরে লাথি মারে এবং সেখান থেকে চলে যায়। এরপর বিক্রান্ত সোজা পুলিশ স্টেশনে চলে যায়। সে সমীরকে বলে, রামের বাড়ির আশেপাশে যতগুলো ক্যামেরা আছে সেই সব ক্যামেরার ফুটেজগুলো ভালোভাবে পরীক্ষা করো। তারা আরতিদের বাড়ির কাছে একটি গাড়ি দেখতে পায়। গাড়িটি অনেকক্ষণ যাবত সেখানেই ছিল। গিরি বলে, 1 ঘন্টা হলো গাড়িটি সেখানেই দাঁড়িয়ে আছে, মনে হয় কেউ পার্ক করে চলে গেছে। ঠিক সেই সময় সমীর তাদের মনিটরের দিকে তাকাতে বলে। সেখানে তারা দেখে ডাকাতেরা দৌড়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। বিক্রান্ত সমীরকে গাড়ির নাম্বার ট্রেস করতে বলে, কিন্তু অন্ধকারের জন্য তারা নাম্বারটি ট্রেস করতে পারে না। বিক্রান্ত তাকে অন্য ক্যামেরাগুলো দেখতে বলে। এরপর তারা সেই গাড়ির নাম্বার দেখতে পায়। বিক্রান্ত সমীরকে গাড়ির ডিটেলস বের করতে বলে। সমীর চেক করে দেখে এটা পুলিশেরই পুরনো নষ্ট হওয়া একটি গাড়ির নাম্বার। তখন বিক্রান্ত বলে, ওরা পুলিশের গাড়ি ব্যবহার করছে, মানে তারা নাম্বার প্লেট পরিবর্তন করে ফেলেছে। গিরি বলে, তাহলে এখন কি হবে স্যার? তখনই বিক্রান্তের মাথায় আসে সব পুলিশের গাড়িতে একটি বারকোড লাগানো থাকে, যেটা দিয়ে গাড়ির সব ইনফরমেশন দেখা যায়। বিক্রান্ত সমীরকে গাড়ির ফাস্ট ট্যাগ চেক করতে বলে। সমীর স্ক্যান করে সেই সব ইনফরমেশন বের করে ফেলে। তারা জানতে পারে গাড়িটি আদর্শ নামের এক ব্যক্তির। বিক্রান্ত গিরিকে বলে, প্রতিটি টোল গেটে আমাদের লোক লাগিয়ে দাও এবং প্রতিটি আসা যাওয়া করা গাড়ির নাম্বার চেক করো। গিরি সব টোল গেটে লোক লাগিয়ে দেয়। সেখানে একটি গাড়ির নাম্বার ম্যাচও হয়ে যায়। তখন সেই পুলিশের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেওয়া হয়। এরপর গিরি বিক্রান্তকে লোকেশন দিলে বিক্রান্ত সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যায়। এরপর বিক্রান্ত এবং তার দল সেই গাড়িটিকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তারা ডাকাতদের গাড়িটি ঘিরে ফেলে। ডাকাতেরা গাড়ি রেখে সেখান থেকে পালাতে শুরু করলে বিক্রান্ত এক এক করে সবাইকে মারতে থাকে এবং একজনকে বাদে সবাইকে ধরে ফেলে। শেষমেশ বিক্রান্ত সেই লোকটিকে ধরে ফেলে আর তার মাথায় সে আঘাতের চিহ্ন দেখতে পায়। এইটা দেখে বিক্রান্তের আরতির বলা কথা মনে পড়ে যায়। বিক্রান্ত তাকে অনেক মারধর করে, মনে হয় তাকে আজ মেরেই ফেলবে। গিরি বলে, স্যার ছেড়ে দিন, না হলে মরে যাবে। অনেক কষ্টে তারা বিক্রান্তকে থামায়। পরের দিন ডিজি বিক্রান্তকে ফোন দিয়ে বলে, তুমি ওদেরকে এত মেরেছো কেন? যদি মরে যায় তাহলে উপরে কি জবাব দিব? বিক্রান্ত বলে, স্যার বিষয়টি আমি মনে রাখবো, আর সে এখন সুস্থ আছে, আমি হসপিটাল থেকে খবর নিয়েছি। এরপর বিক্রান্ত হাসপাতালে যায়। সে ডাকাতদের বলে, তোরা ডাকাতি করলি, কিন্তু বাড়ির মেয়েটাকে রেপ করলি কেন? একজন উত্তর দেয়, স্যার এই ধরনের কোনো কাজ আমরা করিনি। হ্যাঁ, আমরা সেই বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলাম, কিন্তু যখন আমরা সেই বাড়িতে যাই সেখানে আগেই কেউ ডাকাতি করে চলে গেছে। বিক্রান্ত তাদের ওপর ক্ষেপে যায় আর সত্যি বলতে বলে। তখন অন্য এক ডাকাত, যার মাথায় আরতি বোতল মেরেছিল, সে বলে, স্যার আমি সেখান থেকে চলে আসছিলাম, হঠাৎ আমার চোখ পড়ে সোফার নিচে। সেখানে আমি একটি হার দেখতে পাই। আমি সেই হার নিয়ে চলেই যাচ্ছিলাম, তখন ওই মেয়েটি আমার দিকে বোতল ছুঁড়ে মারে। মাথায় আঘাত লাগাতে আমি অনেক রেগে গিয়ে মেয়েটাকে শুধু একটা লাথি মেরেছি। বিক্রান্ত তাদের কথা বিশ্বাস করতে না চাইলে একজন বলে, স্যার এটা সত্যি, অমাবস্যার রাতে ডাকাতি করা আমাদের পরম্পরা। আমরা শুধুমাত্র সোনা চুরি করি এবং তারপর সেই সোনা দিয়ে আমরা দেবতার মূর্তি তৈরি করি। কিন্তু যদি এই কাজে কেউ বাধা দেয় তাহলে আমরা সেই লোকদের মেরে ফেলি। আমাদের মতে এটা খুন নয়, এটা বলি। তারা বিক্রান্তকে বলে, আমরা ডাকাত, কিন্তু কোনো মেয়ের সাথে এমন কাজ আমরা করতে পারবো না, এটা আমাদের কাছেও অনেক বড় পাপ। বিক্রান্ত সেখান থেকে বাইরে চলে যায় এবং গিরিকে বলে, তুমি ওদের মোবাইলের সব ভিডিও চেক করেছো? গিরি বলে, হ্যাঁ স্যার, সব ডাকাতির ভিডিও আছে, কিন্তু আরতিদের বাড়ির কোনো ভিডিও পাওয়া যায়নি। বিক্রান্ত বাড়িতে ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। তিনি বলেন, কি সাংঘাতিক, সেম প্যাটার্ন ব্যবহার করে কারা এই জঘন্য কাজটা করলো? বিক্রান্ত বলে, সেটাই তো বুঝতে পারছি না মা। তখনই বিক্রান্ত টিভিতে একটি নিউজ দেখতে পায়। রিপোর্টার আরতিদের বাড়ির সামনে গিয়ে বলে, এই বাড়িতে কিছুদিন আগে ডাকাতি হয়েছে এবং এই বাড়ির মেয়েকে শারীরিক নির্যাতন করা হয়েছে। সে আরতির বাবার কাছে গেলে তিনি দরজা বন্ধ করে দেন। এতে রিপোর্টার উল্টাপাল্টা নিউজ করে। এইসব দেখে বিক্রান্ত প্রচন্ড রেগে যায় এবং সে গিরিকে কল করে বলে, এই নিউজ কিভাবে লিক হলো? আমি তোকে সব গোপন রাখতে বলেছিলাম। গিরি জানায়, আমি কিছুই করিনি। আরতিদের বাড়িতে যারা ডাকাতি করেছিল তারা থানায় এসে আত্মসমর্পণ করেছে। এইটা শুনে বিক্রান্ত সঙ্গে সঙ্গে থানায় চলে যায়। থানায় গিয়ে বিক্রান্ত দেখে কিছু ছোট টিনেজার মিডিয়াতে স্বীকারোক্তি দিচ্ছে যে তারা আরতির বাড়িতে ডাকাতি করেছে এবং আরতিকে তারাই রেপ করেছে। কিন্তু বিক্রান্ত তাদের চোখের দিকে তাকেই বুঝতে পারে এরা আসলে খুনি নয়। পরের দিন টিভিতে একটি অবাক করা নিউজ প্রচার করে, বিক্রান্ত সেই সবগুলো ছেলেকে এনকাউন্টারে মেরে ফেলেছে। যদিও তারা ডাকাত, তবে তারা নাবালক হওয়ায় বিভাগীয় কমিটির কাছে বিক্রান্তকে এর জবাব দিতে হবে। এরপর বিক্রান্ত বিভাগীয় অফিসে গেলে বিদ্যা তাকে কল করে বলে, আমি যে কোম্পানিতে চাকরি করছি সেই মালিকের আরো অনেক বিজনেস আছে। এটা শুনে বিক্রান্ত বলে, এতে কোনো সমস্যা হবে না, একজন মালিকের মাল্টিপল বিজনেস থাকতেই পারে। বিদ্যা বলে, হ্যাঁ তাও আমি তোমাকে জানালাম, যাই হোক তুমি ঠিক আছো তো? বিক্রান্ত হ্যাঁ বলে ফোন কেটে দেয়। এরপর বিভাগীয় কমিটির বিক্রান্তকে বলে, তুমি এটা কিভাবে করলে?
ওরা সবাই নাবালক, তারপরেও তুমি সবগুলো ছেলেকে মেরে ফেললে। তারা তো আত্মসমর্পণ করেছিল। এতদিন প্রশিক্ষণ নেওয়ার পর তুমি এই শিখলে। কমিটি বিক্রান্তকে এনকাউন্টার করার জন্য শোকজ করে। তখন বিক্রান্ত বলে, সেই ছেলেগুলোর এনকাউন্টার হয়েছে ঠিকই, কিন্তু সে এনকাউন্টার করেনি। কিন্তু আমি জানি তারা কোথায় আর কিভাবে এনকাউন্টার হয়েছে। তখন দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে যায়। যখন ছেলেগুলো পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে, তখন বিক্রান্ত সেই রাতেই তাদের সবাইকে তার ফার্ম হাউসে নিয়ে যায়। বিক্রান্তের মা বলে ওরা খুন করেনি, কিন্তু ওরা স্বীকার করছে না। মনে হয় ওদের পেছনে কোনো বড় গ্যাংয়ের হাত রয়েছে। এরপর বিক্রান্ত সেই ছেলেগুলোকে বলে, আমি জানি যে এই অপরাধ তোমরা করনি, কিন্তু তোমরা যদি সত্যিটা না বলো তাহলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। এরপর বিক্রান্ত তাদেরকে একটি নিউজ দেখায় আর বলে, আমি চাইলে এখনই তোমাদের এনকাউন্টার করতে পারি, এখনো সময় আছে, সব বলে দাও। এই কথা শোনার পর একটি ছেলে বিক্রান্তকে বলে, স্যার, এর পেছনে শাকিল ভাইয়ের হাত আছে। তারা জানায়, আমরা মালকাপুর বাজারের ফুলের দোকানে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করি। বাজারে শাকিল ভাইয়ের নাম সবসময় শোনা যায়, কিন্তু আমরা কেউই তাকে দেখিনি। একদিন শাকিল ভাইয়ের ডান হাত, যাকে সবাই বড় ভাই বলে, সে আমাদের কাছে আসে এবং বলে, তোমাদেরকে একটি কাজ করতে হবে, থানায় রেপ কেসের জন্য আসামি হতে হবে। শুরুতে তারা এতে রাজি হয় না। তখন বড় ভাই বলে, তোমরা নাবালক, 1 বছরের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। সে আমাদেরকে নগদ টাকার সাথে আমরা যে দোকানে কাজ করতাম সেই দোকানের চাবি দিয়ে দেয় আর বলে, যাও থানায় যাওয়ার স্বীকার করো। আমরা যে দোকানের কর্মচারী ছিলাম সেই দোকানের মালিক হব, এইটা ভেবে আমরা স্বীকার করেছি। এরপর গিরি বাজারে শাকিলের সম্পর্কে তদন্ত করতে যায়। সেখানে একটি চায়ের দোকানদার বলে, আমরাও শাকিল ভাইয়ের নাম শুনেছি, কিন্তু দেখিনি। এখানে তার একটি চেলা আছে যে প্রতিদিন 3টা মেয়ের সাথে একসাথে থাকে। ওই যে অটো দাঁড়িয়ে আছে, ওইটাতে যে কোনো মেয়ে বসে বললেই বড় ভাইয়ের কাছে নিয়ে যাবে। এইটা শুনে গিরি বিক্রান্তকে কল দিয়ে বলে, স্যার, আমি বড় ভাইয়ের লোকেশন পেয়ে গেছি, আপনি চলে আসুন। সেই অটো করে বড় ভাইয়ের ঠিকানায় যায়। যাওয়ার সময় অটোওয়ালা গিরির পা দেখতে পেয়ে বড় ভাইকে জানিয়ে দেয়। বিক্রান্ত সেখানে পৌঁছে যায়। গিরি বলে, উপরে সে একটি মেয়েকে নিয়ে ফুর্তি করছে। বিক্রান্ত উপরে গেলে বড় ভাই জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্রান্ত তাকে ধরে ফেলে এবং প্রচুর মারধর করতে থাকে। বড় ভাইয়ের গুন্ডারাও সেখানে চলে আসে, আর এইখানে আমরা অসাধারণ একটি ফাইটিং সিকোয়েন্স দেখতে পাই। বিক্রান্ত এক এক করে সবাইকে মারতে থাকে। সবাইকে শেষ করে বড় ভাইকে ধরে তার ফার্ম হাউসে নিয়ে যায়। সেইখানে যাওয়ার পর বিক্রান্ত কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। সে দৌড়ে ভিতরে যায় আর দেখে সবাইকে কারা যেন গুলি করে হত্যা করেছে। বিক্রান্ত ফ্লোরে একটি পিস্তল পড়ে থাকতে দেখে, আর তখনই সেই পিস্তল হাতে নিতেই আচমকা সব মিডিয়ার কর্মীরা সেখানে চলে আসে। সিং বর্তমানে চলে আসে। কমিটির একজন বলে, তোমার কাহিনীটা ভালো, এর জন্য তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বিক্রান্ত বলে, যা ঘটেছে আমি সেটাই বললাম, বাকিটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। এইটা বলে বিক্রান্ত সেখান থেকে চলে যায়। বাইরে যাওয়ার পর সে গিরিকে বলে, কেউ আমাদের উপর নজর রাখছে, তারা চায় না আমি এই কেসে থাকি, তাই আমাদের আরো সতর্ক হতে হবে। সে গিরির ফোন নিয়ে অফিসে গিয়ে সমীরকে দেয় এবং চেক করতে বলে। সমীর জানায়, হ্যাঁ, আপনাদের দুজনের ফোনই হ্যাক করা হয়েছে, এমনকি ক্যামেরাও সেই লোকটি ব্যবহার করতে পারে। বিক্রান্ত হ্যাকারের লোকেশন ট্র্যাক করতে বলে, আর সমীর বলে, ওরা অনেক চালাক স্যার, আইপি মাস্কিং করে রেখেছে, এই কারণে ভিন্ন ভিন্ন লোকেশন দেখাচ্ছে। সমীর ফোনগুলো ঠিক করে দিতে চাইলে বিক্রান্ত বলে, না, ওদেরকে ওদের মতো খেলতে দাও, আর আমরা আমাদের মতন খেলবো। সে গিরিকে অন্য একটা ফোন ব্যবহার করতে বলে। অন্যদিকে বিক্রান্তের মা আরতি এবং তার বাবাকে নতুন একটা ফোন দিয়ে বলে, আজকে থেকে এই ফোন ব্যবহার করতে বলেছে। তখনই বিক্রান্ত আরতিদের বাড়িতে আসে। রাম বলে, তুমি আমাদের জন্য ন্যায় বিচার এগিয়ে দিতে নিজের চাকরি হারাতে বসেছ। বিক্রান্ত বলে, এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, আপনারা এখনো খাবার খাননি। বিক্রান্ত তার মাকে খাবার টেবিলে দিতে বলে। না ইচ্ছা থাকা সত্ত্বেও তারা খাবার টেবিলে বসে। বিক্রান্ত আরতিকে বলে, দেখো, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? বরং এখন তোমার উচিত তোমার মায়ের ডান্স স্কুল পরিচালনা করা। উনি দুনিয়াতে নেই, কিন্তু তুমি চাইলে তার স্বপ্ন নিয়ে হাঁটতে পারো। আর তোমার বাবার জন্য আগের আরতি হলে তিনিও খুশি হবেন, কারণ তুমি খুশি থাকলেই তোমার বাবাও খুশি থাকবে। আরতি মাথা নেড়ে সম্মতি জানায়। খাওয়া শেষ হলে বিক্রান্ত তার মা বাড়িতে যাওয়ার জন্য বের হয়। বিক্রান্তের মা আরতিকে হাসতে বলে। আরতি অনেক কষ্ট বুকে রেখে মৃদু হাসি ফুটিয়ে তোলে। তারা চলে যাওয়ার পর আরতির বাবা দরজা বন্ধ করে দেয়, আর আরতি নিজের ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়ে। তখনই আমরা আরতির হাতে একটি ছবি দেখতে পাই, আর এই ছবি আর কারো নয়, বিক্রান্তের। আমরা সেই দিনটা দেখতে পাই যেদিন আরতির বাবা একটি ছেলের ছবি দিয়ে বলেছিল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আরতি সেই ছবি দেখেই বিক্রান্তকে মনে মনে পছন্দ করে ফেলে। এরপর বিক্রান্তকে সে ট্রাফিক পুলিশের সঙ্গে দেখে এবং সেদিনের ব্যবহার আরতিকে আরো মুগ্ধ করে। আরতি বিক্রান্তের ছবি হাতে নিয়ে প্রচুর কান্না করে। আরতি স্বপ্ন দেখতে থাকে বিক্রান্ত তাদের বাড়িতে তাকে বিয়ে করার জন্য এসেছে। আরতি জানিয়ে বিক্রান্তকে দিচ্ছে। দুজন দুজনের চোখ দেখে প্রেমে পড়ে যায়। তাদের বিয়ে হয়। বিক্রান্তের মা তাকে নতুন বউ হিসেবে বরণ করে। মনের মানুষের সাথে
নিজের জীবন সে কাটায় অনেক ভালোবাসায়। এই সব কিছু কেবলই একটা সুন্দর স্বপ্ন, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। পরের দৃশ্যে বিক্রান্তকে পুলিশ স্টেশনে দেখা যায়। এক অফিসার তাকে জানায়, স্যার, আমরা শাকিলের লোকদের ফোন রেকর্ড চেক করেছি। তার মধ্যে একটি কল সাসপিশিয়াস লেগেছে, কারণ যাকে কল করা হয়েছে তিনি একজন কেমিস্ট্রির প্রফেসর। তখন বিক্রান্ত সেই প্রফেসরের ডেটা বের করতে বলে। সমীর সেই ডেটা বের করলে তারা অবাক হয়ে যায়, কারণ এখানে কার ছবি পায় সেটা একটু পরেই দেখতে পাবেন। যাই হোক, এরপর বিক্রান্তের কাছে বিদ্যার কল আসে। বিদ্যা বলে, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে মধু নামের একটি মেয়ে চাকরি করত, কিন্তু হঠাৎ একদিন মধু সুইসাইড করে। আমি ওর বাড়িতে গিয়েছিলাম প্রমাণ খুঁজতে, মধু কী কারণে সুইসাইড করলো। সেখানে আমি তেমন কিছুই পাইনি, কিন্তু একটা চিঠির খামে আরতিদের অ্যাড্রেস লেখা ছিল। এইটা শুনে বিক্রান্ত অবাক হয়ে যায় যে মধুর সাথে আরতির কি সম্পর্ক। বিক্রান্ত সঙ্গে সঙ্গে আরতিদের বাড়িতে গিয়ে আরতিকে বলে, মধুর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল। আরতি বলতে থাকে, মধু আমার কলেজের বড় আপু ছিল, তাই ওর সাথে আমার অনেক আগে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। একদিন মধু আমাকে কল করে তার অফিসে দেখা করতে বলে। আমি দেখা করি, ভেবেছিলাম কোনো পার্টি হবে হয়তো, কিন্তু মধু আমাকে তাদের বসের সাথে দেখা করতে বলে। আমি অনেক অবাক হয়ে মধুকে বলি, আমি কেন তোমার বসের সাথে দেখা করব। মধু আমাকে বলে, এমনি বড় বড় মানুষদের সাথে পরিচয় থাকা ভালো। আমরা মধুর বসের সাথে দেখা করি, কিন্তু মধুর বস আমাকে তাদের কোম্পানিতে জব অফার করে। কিন্তু আমি অলরেডি একটা ভালো কোম্পানিতে জব করি আর আমি একজন টপ এমপ্লয়ি। তিনি আমাকে একজনের সাথে ভিডিও কলে কথা বলতে বলে। আমার কোনো ইচ্ছাই ছিল না, তাও জোর করেই কথা বলতে হয়। ভিডিও কলে সেই লোকটি আমাকে অনেক বেশি স্যালারি অফার করে, কিন্তু আমার জব সেই আগেরটাই থাকে। আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। এরপর থেকে মধু আমাকে অনেকবার কল করে, কিন্তু আমি ওর কল ধরিনি। অনুষ্ঠানের দিনও সে আমার সাথে কথা বলতে চেয়েছিল। এরপর মধু আমাকে আরও অনেকবার কল করে, তাই আমি ওর নাম্বার ব্লক করে দিই। এরপর থেকে আমি আর কখনো ওর সাথে যোগাযোগ করিনি। বিক্রান্ত বলে, মধু সুইসাইড করেছে। এইটা শুনে আরতি অবাক হয়ে যায়। বিক্রান্ত বলে, মধু কি তোমাকে কিছু কুরিয়ার করেছে? আরতি বলে, না, কিন্তু বিক্রান্ত ভাবে যে হয়তো মধু আরতির সাথে ফোনে যোগাযোগ করতে পারেনি, তাই সে চিঠি পাঠিয়েছে। বিক্রান্ত সোজা আরতিদের লেটার বক্সটা চেক করে, আর সেইখানে মধুর পাঠানো একটি চিঠি পাওয়া যায়। চিঠির খামের ভেতর একটি পেনড্রাইভও পাওয়া যায়। পেনড্রাইভ মনিটরে লাগাতেই মধুর ভিডিও দেখতে পাওয়া যায়। মধু আরতির উদ্দেশ্যে বলে, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু অন্তত এই ভিডিওটি দেখো। আমি তোমার মতো একজন টপ এমপ্লয়ি হওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম। এরপর ভিডিওতে দেখা যায় একদিন তাদের কোম্পানির মালিক ঘোষণা করে, আজ থেকে আমার কোম্পানির মালিক হবে আমার ছেলে ভল্লা রাও। সে লন্ডন থেকে কম্পিউটার সায়েন্সের ওপর পিএইচডি করে এসেছে। এরপর ভল্লার এন্ট্রি হয়। সে সব কর্মচারীদের উদ্দেশ্যে বলে, আমি আমার সম্পর্কে বলে তোমাদের সময় নষ্ট করব না। কাল থেকে তোমরা এমনিতেই জানতে পারবে। আমরা সবাই মিলে একসাথে আমাদের কোম্পানিকে 3 নাম্বার থেকে 1 নাম্বারে নিয়ে যেতে চাই, আর এই জন্য তোমাদের সবারই সাহায্য লাগবে। সবাই তার উদ্দেশ্যে হাততালি দেয়। এরপর ভল্লার বাবা মধুকে টপ এমপ্লয়ি হিসেবে অ্যাওয়ার্ড দেয়। মধু অনেক খুশি হয়। পরের দিন ভল্লা মধুকে বলে, মধু, তোমাকে আমি একটি অনেক বড় দায়িত্ব দিচ্ছি। 10 জন ক্লায়েন্টের মধ্যে একজন আমাদেরকে প্রজেক্ট দিতে চেয়েছে। মধু বলে, এটা তো খুশির কথা স্যার। ভল্লা বলে, হ্যাঁ, কিন্তু সে এখনো রাজি হয়নি। তুমি একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন রেডি করো, এই প্রজেক্টটা আমাদের পেতেই হবে। মধু বলে, ঠিক আছে স্যার, আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব। এরপর মধু অনেক কষ্ট করে প্রেজেন্টেশন রেডি করে। সে প্রেজেন্টেশন নিয়ে ক্লায়েন্টের হোটেলেও যায়। মধু ক্লায়েন্টকে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলতে থাকে, কিন্তু ক্লায়েন্ট মধুর গায়ে হাত দেয়। হাসি খুশি মধুর মাথায় আকাশ ভেঙে পড়ে। মধু কাঁদতে কাঁদতে হোটেল রুম থেকে বাইরে আসলে ভল্লা ফোন করে। সে মধুকে বলে, প্রজেক্ট পেয়েছো? মধু কাঁদতে কাঁদতে জবাব দেয়, স্যার, ক্লায়েন্ট আমার শরীরে হাত দিয়েছে। ভল্লা তখন মধুকে বলে, আরে চিল, তুমি জানো না এটা কত টাকার ডিল? তুমি বাচ্চা না যে সব তোমাকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু মধু এতে রাজি হয় না। ভল্লা মধুকে হুমকি দেয়, তুমি যদি প্রজেক্ট নিয়ে না আসতে পারো তাহলে তোমার বাবাকেই আমি মেরে ফেলবো। মধুর কাছে আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে আবারও ক্লায়েন্টের রুমে যায়। পরের দিন সবাই মধুর কাজের জন্য হাততালি দেয়, কিন্তু তার ভেতরটা পড়ে যাচ্ছিল। একদিন সে ভল্লার কাছে গিয়ে বলে, আমি রিজাইন দিতে চাই। ভল্লা বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি কেন চাকরি ছেড়ে দিতে চাও? মধু তাকে বলে, এই জব আর করতেই চাই না। তখন ভল্লা তাকে ব্ল্যাকমেল করে। হোটেলে সেই ক্লায়েন্ট তার সাথে যা যা করেছে সবকিছু সে ভিডিও করে রেখেছে। মধুর দুনিয়া অন্ধকার হয়ে আসে। ভল্লা তাকে বলে, এই সব থেকে বের হয়ে আসো, চলো তোমার মন ভালো করে দেই। এরপর ভল্লা তার গাড়িতে করে তাকে তার ফার্ম হাউসে নিয়ে যায়। এরপর ভল্লা সহ অনেকজন তাকে একের পর এক ধর্ষণ করে। সে অনেক বাজেভাবে ফেঁসে যায়, আর তার কি করা উচিত তা সে বুঝতে পারছিল না।
পরের দিন মধু একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। হঠাৎ সেখানে তার কিছু বান্ধবী চলে আসে। তারা তাকে বলে সেই নাকি তাদেরকে ডেকেছে। মধু তো অনেক অবাক হয়ে যায়, আর তখনই সেখানে ভাল্লা আসে। ওকে দেখেই মধু বুঝতে পারে আবারও ভাল্লা তাকে ব্ল্যাকমেইল করেছে। ভাল্লা তার কলিগদেরকে বলে তারা টপ এমপ্লয়ি হয়েছে। এভাবে সে অনেক জীবন ধ্বংস করতে থাকে আর চুপচাপ সবকিছু মধুকে দেখতে হয়। একদিন ভাল্লার অনেক বড় একটা প্রজেক্ট অন্য কোম্পানি পেয়ে যায়। ভাল্লা জানতে পারে এই প্রজেক্ট আরতির কারণে সে পায়নি। তখন সে আরতিকে নিয়ে আসতে বলে। মধু আরতিকে নিয়ে যায়, কিন্তু আরতি ওদেরকে না বলে দেয়। সেদিন অনুষ্ঠানে ভাল্লাও চিফ গেস্ট হিসেবে এসেছিল, আর সেই অনুষ্ঠানে আরতি পারফর্ম করেছিল। তখন তারা কিছু প্ল্যান করে, কিন্তু কি সেই প্ল্যান সেটা মধু জানতে পারে না। সে তাকে সেটা বলতে চেয়েছে, কিন্তু বলার কোনো অপশন ছিল না। সেখান থেকে ফিরতে গিয়ে বিক্রান্তের সাথে ধাক্কা লাগে তার। তখনই ভাল্লা তাকে ডেকে বলে, আমি জানি তুমি আরতিকে সব বলে দেওয়ার চেষ্টা করছো, আমিও সেটাই চাই। তুমি আরতিকে আমার কোম্পানিতে নিয়ে আসো। আর তোমার বয়ফ্রেন্ডের নাম সমীর না? আমি তোমাকে একটা মেসেজ করেছি, এইটা তোমার বয়ফ্রেন্ড সমীর দেখে ফেলেছে। সে একজন ভালো হ্যাকার, ওর খেয়াল রেখো। তার মানে এইবার যদি মধু আরতিকে না নিয়ে আসে তাহলে সমীরকে তারা মেরে ফেলবে। মধু বলে, আমার জীবনের কন্ট্রোল আমার হাতে নেই, তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। সিন বর্তমানে ফিরে আসে। আমার মধুর সাথে দেখা করাই উচিত হয়নি। বিক্রান্ত বলে, বিদ্যা আমাকে যখন মধুর কোম্পানির কথা বলেছিল তখনই আমার সেই কোম্পানির ওপর সন্দেহ হয়। তাই আমি বিদ্যাকে একটা আলাদা ফোন দিয়েছি, যাতে আমি সেই কোম্পানিতে কি হচ্ছে সব জানতে পারি। একদিন বিদ্যা আমাকে বলে এই কোম্পানিতে অন্য সব কোম্পানি থেকে বেশি স্যালারি দেওয়া হয়, সেই সাথে অনেক বোনাসও দেয়, কিন্তু কর্মচারীরা কখনোই খুশি থাকে না। বিক্রান্তের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর আমি যখন সেই নাবালকদের কেস হ্যান্ডেল করছিলাম তখন আমরা এক কেমিস্ট্রি প্রফেসরের সাথে বড় ভাইয়ের একজন লোকের সাথে কথা বলতে দেখি। আমি সেই প্রফেসর সম্পর্কে খোঁজ করে জানতে পারি সে রামের বস। তখন আমরা সেই প্রফেসরকে থানায় নিয়ে আসি। অনেক মারধর করার পর সে বলে ভানুপ্রসাদ কোম্পানিতে গ্যাস লিক হওয়ার কারণে অনেক নিরীহ মানুষের জীবন চলে গিয়েছিল। ভানুপ্রসাদ পিআর ডিপার্টমেন্টের সকল মেম্বারকে টাকা দিয়ে কিনে নেয়, কিন্তু রাম টাকার কাছে বিক্রি হয় না, বরং রাম একটি রিপোর্ট তৈরি করে। অন্যদিকে আরতির জন্য ভানুর ছেলে ভাল্লার অনেক লস হয়, এতে সেও অনেক রেগে যায়। তখন ডাকাতির কেস নিয়ে চারদিকে হইচই হচ্ছিল। ভাল্লা সেটার সুযোগ নেয়। সে ডাকাতদের প্যাটার্ন কপি করে তোমাদের বাড়িতে আসে, আর সেই জঘন্য অপকর্মগুলো করে সেখান থেকে চলে যায়। কাকতালীয়ভাবে সেদিন ডাকাতরাও তোমাদের বাড়িতে এসেছিল। তোমার জ্ঞান ফিরলে তার মাথায় তুমি বোতল ছুঁড়ে মারো। এরপর আমরা সেই ডাকাতদেরকে ধরে ফেলি, কিন্তু তারা বলে তারা তোমাদের বাড়িতে ডাকাতি করেনি, এর আগেই কেউ করে গিয়েছিল। সব শুনে আরতি কান্নায় ভেঙে পড়ে। তখনই বিক্রান্তের কাছে বিদ্যার কল আসে। সে বলে এই উইকে ওরা আমাকে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিবে বলেছে। বিক্রান্ত বলে ঠিক আছে, তুমি কি ভাল্লার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছো? বিদ্যা বলে হ্যাঁ, ভাল্লার সাথে সেলফিও নিয়েছি। বিক্রান্ত বিদ্যাকে বলে ভাল্লার ল্যাপটপে কিছু ভিডিও আছে যা দিয়ে সে অনেক মেয়ের জীবন নিয়ে খেলছে, তুমি কি সেই ভিডিওগুলো ডিলিট করতে পারবে? বিদ্যা বলে হ্যাঁ, আমাকে আধ ঘন্টা সময় দাও। বিক্রান্ত বলে আমি তোমাকে যে উপহার দিয়েছি সেটা তোমার কাছে আছে? বিদ্যা হ্যাঁ বললে বিক্রান্ত সাবধানে কাজ করার জন্য বলে কল কেটে দেয়। এরপর বিক্রান্তকে বিভাগীয় কমিটিতে আবার ডেকে পাঠানো হয় এবং তার ফোন জমা দিতে বলে। তারা বিক্রান্তকে সাসপেন্ড করে। অন্যদিকে ভাল্লা যখন স্মোক করার জন্য বাইরে যায়, সঙ্গে সঙ্গে বিদ্যা সেখানে আসে এবং ভাল্লার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ল্যাপটপ খুলে ফেলে। ভিডিওগুলো দেখতে পায় বিদ্যা, আর সে অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সব ভিডিও তার মোবাইলে ট্রান্সফার করে নেয়। আর এদিকে ভাল্লাকে একটি ক্লায়েন্ট ফোনে বলে আমি তোমাকে প্রজেক্ট দেব, কিন্তু তোমাকে টেকনিক্যাল প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। ভাল্লা বলে ঠিক আছে, আমি রেডি করছি। এদিকে বিদ্যার ডেটা পার করে নিয়ে সোজা অফিস থেকে বাইরে যাওয়ার জন্য লিফটে ওঠে। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর দেখে ভাল্লা সেখানে দাঁড়িয়ে আছে। ভাল্লা তখন বিদ্যাকে বলে চলো আমরা লং ড্রাইভে যাই। বিদ্যা না যেতে চাইলেও ভাল্লার কথায় তাকে রাজি হতে হয়। অন্যদিকে বিক্রান্ত স্বামীরের কাছ থেকে গিয়ে বিদ্যার নাম্বারে কল দিতে বলে, কিন্তু নাম্বারটি বন্ধ। তো বিক্রান্ত অন্য নাম্বারে কল দেয়। এইবার কল ঢোকে, কিন্তু বিদ্যা কলটি কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাস্তায় ফেলে দেয়। সমীর বলে বিদ্যা ফোন অফ করে ফেলেছে। বিক্রান্ত স্বামীরকে বিদ্যার লোকেশন ট্র্যাক করতে বলে এবং বিদ্যার হবু হাজব্যান্ডকে কল দিয়ে বলে বিদ্যা কি তোমার সাথে আছে? সে জানায় না স্যার, ওর জন্যই অপেক্ষা করছি, আজকে আমাদের বিয়ের শপিং করার কথা। কল কেটে সমীরকে তাড়াতাড়ি লোকেশন ট্র্যাক করতে বলে। সমীর বলে বিদ্যার লাস্ট কল আপনাকে করেছিল, আর এরপর ওকা পেটে গিয়ে ফোন সুইচ অফ করেছে। বিক্রান্ত বিদ্যার অফিসের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো দেখতে বলে। তখন তারা দেখতে পায় ভাল্লার গাড়িতে বিদ্যা উঠছে। তারা কোন রোড দিয়ে গেছে সবকিছু চেক করলেও এক পর্যায়ে তারা তাকে হারিয়ে ফেলে। তখন বিক্রান্ত স্বামীরকে একটি নাম্বার দিয়ে বলে এইটা ট্র্যাক করো। আসলে বিক্রান্ত বিদ্যাকে একটি পুতুল গিফট দিয়েছিল, এটাও তার একটা ট্র্যাকার। অন্যদিকে বিদ্যাকে ভাল্লা একটি ফার্ম হাউসে নিয়ে যায়। ভাল্লা বিদ্যাকে বলে তুমি কে? এটা শুনে বিদ্যা অনেক অবাক হয়।
তখন ভাল্লা বলে, তুমি আমার ল্যাপটপ থেকে যখন ডেটা পার করছিলে তখন আমার মোবাইল সেই অ্যাক্টিভিটি দেখতে পেয়েছিল। এখন আমাকে সবকিছু সত্যি করে বলো। কিন্তু বিদ্যা কিছুই বলে না। সেখানে ভাল্লার আরও লোক চলে আসে আর ভাল্লা বিদ্যাকে চড় মারতে থাকে এবং বলে, বল তুই কে, ডেটা কার কাছে পাঠিয়েছিস। ভাল্লার লোকজন বিদ্যাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং বিদ্যার ব্যাগ চেক করে, কিন্তু বিদ্যার মোবাইল তারা খুঁজে পায় না। ভাল্লা আসে আর বিদ্যাকে জিজ্ঞেস করে, তোর ফোন কোথায়? বিদ্যা কিছুই বলে না আর ভাল্লা আবারও তাকে চড় মারে। অন্যদিকে ডিজি বিক্রান্তকে ফোন করে বলে, তাড়াতাড়ি আমার অফিসে আসো। বিক্রান্ত বলে, স্যার এখন আমি অনেক বিজি, পরে যাব। কিন্তু ডিজি তাকে বলে, এটাও অনেক ইম্পর্টেন্ট। বাধ্য হয়ে বিক্রান্ত ডিজি অফিসে যায় আর সেখানে যেতেই দেখে আরতি এবং তার বাবা আগে থেকেই সেখানে। বিক্রান্তকে দেখেই আরতি কান্না করতে থাকে। ডিজি সেখানে থাকা কমিটির এক মহিলাকে বিক্রান্তকে ফোন দিয়ে দিতে বলে। বিক্রান্ত ফোন হাতে নিয়ে সেই রাতে আরতির সাথে কি কি ঘটেছিল সেই ভিডিও দেখতে পায়। ভিডিওতে দেখা যায় নরপিশাচরা আরতিকে একের পর এক রেপ করে। এরপর একজন আরতির মায়ের সাথেও একইভাবে একই কাজ করে। আরতির বাবার হাত পা মুখ সব বাঁধা, তাই তার দেখা ছাড়া আর কিছুই করা ছিল না। ভিডিও শেষে একটি লোকের চোখ দেখে বিক্রান্ত বিদ্যার দেয়া ছবি এবং এই চোখের ছবি সমীরকে দিয়ে আই ম্যাচ করাতে বলে। সমীর ম্যাচ করে বলে, হ্যাঁ স্যার, ম্যাচ করেছে। এইটা শোনা মাত্র বিক্রান্তের মাথায় রক্ত উঠে যায়। সে সোজা আরতির হাত ধরে পুলিশ স্টেশনে গিয়ে তার গান নেয়। এরপর গাড়িতে উঠে রওনা দেয় ভাল্লার লোকেশনে। এদিকে ভাল্লা দেখতে পায় যে বিদ্যার মোবাইল পুলিশ স্টেশনে, তাই ভাল্লা বুঝতে পারে বিদ্যার কাছে অন্য কিছু আছে। সে তার লোককে বিদ্যার জিনিসপত্র নিয়ে আসতে বলে। ভাল্লার লোক ঘরে যাওয়া মাত্র বিদ্যা অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ভাল্লাও তার পেছনে ধাওয়া করে। লাকিলি বিদ্যা বাইরে যেতেই সেখানে বিক্রান্তের গাড়ি চলে আসে। বিক্রান্ত গাড়ির দরজা বন্ধ করে দিয়ে ভাল্লার ওপর নিজের রাগ ঝাড়তে শুরু করে। এক এক করে সে ভাল্লার লোকদের পেটাতে থাকে। বিদ্যা সবকিছুর ভিডিও করতে থাকে। মারামারির এক পর্যায়ে ভাল্লা সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পর ভাল্লা তার বাবাকে কল দিয়ে বলে, বাবা, আমার পেছনে বিক্রান্ত ধাওয়া করছে। ভানু তার লোকেশন জানতে চায়। তখন ভাল্লা বলে, মিনিস্টারের বাড়ির কাছে। ভানু বলে, ঠিক আছে, তুই মিনিস্টারের কাছে যা, আমি ওখানে যাচ্ছি। এটা বলে কল কেটে দিয়ে ভানু বাইরে যেতেই গিরি এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে ভাল্লা মিনিস্টারের কাছে গেলে তিনি বলেন, তোমার বাবা আমাকে সব বলেছে, তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। তখন সেখানে বিক্রান্ত গাড়ি নিয়ে হাজির হয়, কিন্তু মিনিস্টার বিক্রান্তকে কিছুই বলে না, উল্টো ভাল্লাকে আরামসে তার হাতে তুলে দেয়। শুরু হয় তুমুল মারামারি আর কেউ কারো থেকে কমও যায় না। ফাইট করতে করতে শুরু হয় বৃষ্টি, তার মধ্যেই মারামারি চলতে থাকে। এক পর্যায়ে বিক্রান্ত তার গান বের করে গুলি করতে চায়, কিন্তু হঠাৎ সে গুলি না করে গানটি আরতির হাতে দিয়ে দেয়। এদিকে ভাল্লা একটি রড নিয়ে দৌড়ে আসতে থাকলে ফাইনালি আরতি গুলি করতে করতে শেষ করে দেয় এই নরপিশাচকে। বিক্রান্ত আরতির হাত থেকে গান নিয়ে আরতির হাত ধরে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আরতি অবাক হয়ে বিক্রান্তের দিকে তাকায় আর এরপর পরম ভালোবাসায় তাকে জড়িয়ে ধরে। পরের দিন ডিজি মিডিয়াকে বলে, আমি ভানুকে অ্যারেস্ট করতে বলেছি আর ভাল্লাকে আমাদের পুলিশ ধরতে গিয়ে সেলফ ডিফেন্সের জন্য গুলি করে মারতে বাধ্য হয়েছে। আর এইখানেই অসাধারণ এই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকে এক্সপ্লেনেশন। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।